আসসালামু আলাইকুম, কেপি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এক ক্লাসেই আমরা আর্টিকেল এ টু জেড সকল রুলগুলো আমরা কমপ্লিট করে ফেলবো আজকের ভিডিও দেখার পরে। আশা করি তোমাদের আর্টিকেল রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখব আর্টিকেল বা বিশেষ্য নির্দেশক কাকে বলে। দেখো, তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা প্রশ্ন লিখে রেখেছি। আর্টিকেল কাকে বলে? মূলত এ এন এবং দাকে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হলো দুই প্রকার, আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। এখন আমাদের মূলত পড়াশোনা এই দুইটা আর্টিকেল নিয়ে হবে, যে কোথায় ইনডিফিনিট আর্টিকেল বসবে, কোথায় ডেফিনিট আর্টিকেল বসবে, আর কোথায় আর্টিকেল বসবে না। চলো এখন আমরা ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞাটা দেখে নেই। মূলত এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। এরপরে চলো আমরা ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞাটা দেখে নিই। মূলত দাকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হইতে পারলাম যে এই ডেফিনিট আর্টিকেল দিয়ে মূলত আমাদের অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাবে, আর ডেফিনিট আর্টিকেল দিয়ে মূলত অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাবে। তোমরা আমার সাথে সাথে স্লাইডের সাথে সাথে কিন্তু নোট করতে হবে, না হলে পড়াগুলো ধরে রাখতে পারবে না। তাহলে চলো আমরা ইনডিফিনিট আর্টিকেলটা শুরু করি। একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝাতে তার পূর্বে এ অথবা এন বসে। যেমন হি বোথ অ্যান অরেঞ্জ, হি লিভস ইন এ টাইনি রুম। তাহলে চলো এখন আমরা মেন রুলে ঢুকবো। রুলে ঢুকলে বুঝতে পারবা যে কোথায় এন বসবে, কোথায় বসবে। এটা জাস্ট একটা উদাহরণ ছিল তোমাদের বোঝানোর জন্য। চলো, তো তার আগে আমাদের একটু ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা জানি ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট টোটাল 26টি, আর একে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। তাহলে অ্যালফাবেটকে প্রথমত কয় ভাগে ভাগ করা যাবে? দুই ভাগে ভাগ করা যাবে। একটা হলো ভাওয়েল বা স্বরবর্ণ, আর একটা হলো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। তাহলে ভাওয়েল, ইংরেজিতে ভাওয়েল হলো মূলত 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টা মুখস্থ থাকা লাগবে। আর বাকি যে কনসোনেন্টগুলো, এগুলো মুখস্থ থাকা লাগবে না। আমরা বুঝে নিব যে এই ভাওয়েল 5টি বাদে যা আছে 21টি, সেটাই হলো আমাদের কনসোনেন্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি যে স্বরবর্ণ যেহেতু বা ভাওয়েল যেহেতু 5টি, তার মানে বাকি 21টি হলো আমাদের কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা মেন রুলে চলে যাই। রুল নাম্বার 1, দেখো একটু একটু মাথায় রাখতে হবে। সাধারণত কনসোনেন্টের পূর্বে আমাদের এ হবে এবং ভাওয়েলের আগে হবে এন। এটা একটু মাথায় রাখতে হবে যে কনসোনেন্ট, দেখো আমি একটু হাইলাইটেড দিয়ে দেখাই, যে সাধারণত কনসোনেন্ট এর আগে এ বসে এবং ভাওল এর পূর্বে অ্যান বসে। তাহলে চলো উদাহরণগুলো দেখে নেওয়া যাক। দেখো শুরুতেই আছে হেন। দেখো যেহেতু হেনের প্রথম লেটারটা আছে এইচ, যেটা একটা কনসোনেন্ট, তাই আমরা তো জানি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের পূর্বে এ বসে। তাহলে দেখো এ বসাইছে। আবার বুকের শুরুটা হয়েছে বি দিয়ে, তো যেহেতু বি একটা কনসোনেন্ট তাই এ বসছে। আবার পেন যেহেতু শুরু হয়েছে পি দিয়ে, পিও একটা কনসোনেন্ট, এটার আগে এ বসবে। অ্যাপেল যেহেতু একটা ভাওল দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে অ্যান হবে। দেখো এ কিন্তু আমাদের ভাওল, আমরা উপরে লিখে রেখেছি। আবার এগে শুরু হয়েছে ই দিয়ে, যেটা একটা ভাওল, এর আগেও অ্যান হয়েছে। আবার অরেঞ্জ, এটা একটা ভাওল, এর শুরুটা ও দিয়ে হয়েছে, তাই এর আগে ওয়ান হয়েছে, অ্যান হয়েছে। তাহলে চলো আমরা বুঝলাম এটা হলো আমাদের সাধারণ রুল, কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে বা কিছু এক্সেপশন আছে, সেগুলো আমাদের শিখতে হবে। তারপরে চলো দেখো 2 নম্বর রুলটা। দেখো এখানে শব্দের শুরুতে যদি এইচ থাকে, এটা ধরা যায় আমাদের প্রথম ব্যতিক্রম, যে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয়, তার পূর্বে এ বসবে। মানে এইচ এর উচ্চারণটা যদি হয়, ধরো কনসোনেন্টই আছে, কনসোনেন্টের উচ্চারণটা কনসোনেন্টের মতোই হইল, মানে এইচ এর উচ্চারণটা কি হয়? হয়ের মতো হয়। তো হয়ের মতো যদি হয়, তার পূর্বে বসবে হলো এ। কিন্তু যদি এইচ এর উচ্চারণ হয়ের মতো না হয়, তাহলে আমাদের মানে হটা উচ্চারণ না হয় শুরুতে, ধরো এইচ থাকলো কিন্তু উচ্চারণ হইল না, সেই ক্ষেত্রে তার পূর্বে অ্যান বসে, তার পূর্বে অ্যান বসে। যেমন ধরো হর্স, যেমন ধরো হর্স। এখন এই হর্সের শুরুতে দেখো তো হটা কিন্তু উচ্চারণ হয়েছে, হ, এইচ আসেও আবার উচ্চারণও হয়েছে হর্স। তাহলে বলো তো এইখানে যেহেতু উচ্চারণ হয়েছে, আমরা রুল অনুযায়ী এখানে কি বসাবো? এ বসাবো, খুবই সিম্পল। কিন্তু দেখো এখানে কাহিনীটা দ্বিতীয়টায় হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান, এইখানে কি উচ্চারণ হয়েছে হটা? হ্যাঁ হয়েছে, হিস্টোরিয়ান, তাই না? তাহলে এখানে কিন্তু এ হবে। কিন্তু নিচেরটা যদি দেখো, অনেস্ট ম্যান, দেখো হ দিয়ে শুরু হইলেও হনেস্ট ম্যান কিন্তু হয় না, এখানে কি হয়েছে? অনেস্ট ম্যান, মানে ও দিয়ে শুরু হয়েছে, তাই না? অনেস্ট ম্যান। তাইলে অনেস্ট ম্যানের আগে
কি বসবে? অ্যান বসবে, যেহেতু আমাদের এইটা হয়ের উচ্চারণ হয় নাই। হয়ের উচ্চারণ হইলে আবার কি হইতো? এ হইতো। যেহেতু হয়ের উচ্চারণ হয় নাই, অ্যান হবে। আর দেখো আওয়ার, এটা উচ্চারণ কিন্তু কি হাওয়ার হইছে না, আওয়ার হইছে, যার জন্য কি হবে? অ্যান হবে। চলো এরপর আমরা দেখব আমাদের রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে বলা হয়েছে শব্দের শুরুতে যদি ই অথবা ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, অর্থাৎ শব্দের শুরুতে যদি উচ্চারণটা ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। আর ইউ এর মতো উচ্চারণ না হলে তার পূর্বে অ্যান বসে। যেমন ধরো ইউরোপিয়ান, দেখো শব্দের শুরুতে কিন্তু ই আছে, কিন্তু ই থাকা সত্ত্বেও এর উচ্চারণ হচ্ছে ইউ, ইউ এর মতো, ইউরোপিয়ান, যার জন্য এখানে এ হবে। তাহলে আমাদের রুলটা কি আমরা বুঝতে পেরেছি যে কখন কখন এ হবে আর কখন ই হবে? দেখো ই আর ইউ কিন্তু ভাওয়াল, তারপরেও কিন্তু আমাদের এখানে ইউ এর মতো উচ্চারণ হওয়ার জন্য এ বসতেছে। আবার ধরো ইউনিফর্ম, দেখো ইউ কিন্তু ভাওয়াল, কিন্তু ইউ এর উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো হচ্ছে, যার জন্য এ হচ্ছে। উচ্চারণটা কি মানে আর্টিকেলটা কি হচ্ছে? এ হচ্ছে। আবার ইউনিভার্সিটি, দেখো এখানেও শুরুতে ইউ উচ্চারণ হচ্ছে, যার জন্য এখানে কি হবে? এ হবে। আবার দেখো 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে ইউজফুল মেটাল। কি আছে? ইউজফুল মেটাল, ইউজফুল, এখানেও কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে, যার জন্য শুরুতে এ হয়েছে। আবার দেখো 2 নম্বরটা আমব্রেলা, দেখো এখানে কিন্তু ইউ আছে, কিন্তু ইউ এর উচ্চারণটা কিন্তু ইউ এর মতো হয় নাই, হইছে এর মতো, আমব্রেলা, যার জন্য এর আগে অ্যান হইছে। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট রুলে চলে যাই। এখন চলো আমরা দেখব 4 নম্বর নিয়মটা। আমাদের 4 নম্বর নিয়মে দেখো কি বলা হয়েছে, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র অন শব্দের পূর্বে এ বসে। শুধুমাত্র অন যদি থাকে, অনের পূর্বে এ বসে। আর বাকি সকল ও দ্বারা গঠিত শব্দের পূর্বে অ্যান বসবে। যেমন অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ। শুধুমাত্র অনের পূর্বে, এই যে দেখো অন, অনের পূর্বে আমাদের কি হবে? এ হবে। তাহলে কি হবে এখানে দেখো তো? A1 টাকা নোট, তারপরে কি হবে? A1 আইড ম্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র অনের পূর্বে এ হবে, আর বাকি সকল জায়গায় হবে কি ও। তোমরা একটু লিখে নিবে, এটা কিন্তু লিখে নিতে হবে, খাতায় তুলে নিতে হবে। এরপর চলো আমরা দেখব রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ বলা আছে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়ালের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। এখন তোমরা অনেকেই জানো না যে অ্যাব্রিভিয়েশন মানে কি। অ্যাব্রিভিয়েশন মানে হলো কোনো এক বা একাধিক ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। যেমন ধরো এই যে এখানে এম এ লেখা আছে বা বি এ লেখা আছে, এগুলা কিন্তু কোনো দুইটা বা দুইয়ের অধিক শব্দের সংক্ষিপ্ত রূপ। যেমন ধরো বিএ মানে হলো ব্যাচেলর অফ আর্টস, তো এইখানে কিন্তু ব্যাচেলর অফ আর্টসকে সংক্ষেপে বিএ লেখা হয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছো, এইগুলা প্রত্যেকটাই কিন্তু এক বা একাধিক ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। আর সংক্ষিপ্ত রূপের যে পাশ পূর্বেও কিন্তু এ অথবা এন বসে। তাহলে কখন এন বসবে আর কখন এ বসবে সেটা আমাদের চিনতে হবে। কিভাবে চিনবো? যদি দেখো ওই যে সে প্রথম রুলের মতো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তার পূর্বে এন বসবে, আর যদি অ্যাব্রিভিয়েশন প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসবে। যেমন এমবিবিএস, দেখো এমবিবিএস এর শুরুতে এম থাকলেও কিন্তু এর উচ্চারণ হচ্ছে এর মতো, এমবিবিএস। দেখো স্লোলি একটু উচ্চারণ করলেই বুঝতে পারবা, এমবিবিএস। আচ্ছা, তার মানে এর আগে বসবে এন, যেহেতু ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে। তারপর আবার এফসিপিএস, এর পূর্বে বসবে কি এন। আবার এম এ, এখানে বসবে এন, যেহেতু এ উচ্চারিত হচ্ছে, প্রতিবারে দেখো ভাওয়াল উচ্চারিত হচ্ছে। কিন্তু বিএ, বিএ এই শুরুতে কিন্তু কোনো ভাওয়াল উচ্চারিত হয় নাই, তো যার জন্য এ বসবে। আবার বিএসসি এর শুরুতেও কোনো ভাওয়াল উচ্চারিত হয় না, এ বসবে। আশা করি সবাই বুঝছে। এরপরে চলো আমরা আমাদের রুল নাম্বার 6 দেখে নিই। দেখো রুল নাম্বার 6-এ বলা হয়েছে ফিউ লিটল গুড মেনি, লট অফ গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ বসে। দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার। দেখো ফিউর আগে কিন্তু হে হয়েছে। আবার দ্য লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুকস, দেখো লটের আগেও কিন্তু, লট অফের আগেও কিন্তু আমাদের এ হয়েছে। আবার দ্য রিচ ম্যান হ্যাজ
এ গুড ডিল উইথ মানি। দেখো গুড ডিল এর আগেও এ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো রুল নাম্বার 7-এ চলে যাই। রুল নাম্বার 7 হলো সংখ্যাবাচক শব্দ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে, অর্থাৎ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। যেমন এ ডজন, এ হান্ড্রেড, এ থাউজেন্ড, আ মিলিয়ন। আশা করি তোমরা বুঝতে পারছো। রুল নাম্বার 8-এ আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এর পরে এ বসে। দেখো এখানে সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। হোয়াট, দেখো এর প্রথমে দেখতে হবে কিন্তু এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিনা। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে চিনতাম? এক্সক্লেমেশন সেন্টেন্সের আমাদের এক্সক্লেমেশন সাইন থাকতো, তাই না? এই যে লাস্টে একটা আত্মবোধক চিহ্ন থাকতো। আচ্ছা, এখন দেখো উদাহরণটা, দেখো লক্ষ্য করো একটু। উদাহরণটা হলো যে হোয়াট আ বিউটিফুল লেডি, যেহেতু একটা এক্সক্লেমেশন সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পরে মূলত এ বসে, এটা একটু মাথায় রাখতে হবে, মাঝে মধ্যে এসে থাকে। ওকে, এরপর আমরা শুরু করবো ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল মানে হলো দা। এই দা এর নিয়ম, অর্থাৎ দা কোথায় কোথায় বসতে পারে, কোথায় বসবে না, এগুলো চলো দেখে নিই। দেখো রুল নাম্বার 1 হলো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে বা পরিচিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে তার আগে দা বসে। এরপরে আমরা এক্সাম্পলটা দেখে নিব। এক্সাম্পলে দেখো কি আছে, দ্য ম্যান কাম হিয়ার স্টারডে, দ্য ম্যান কাম হিয়ার স্টারডে। যেহেতু পরিচিত কোনো ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাইলে দা বসে, এখানে ম্যানকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে দা বসেছে, দ্য ম্যান কেম স্টারডে। তাহলে চলো পরের নিয়মটা দেখি। রুল নাম্বার 2 হলো আমাদের অদ্বিতীয় বা পৃথিবীর শুধু একটিই আছে এমন কিছু বোঝালে নামের আগে দা বসে। যেমন দ্য আর্থ, দ্য মুন, দ্য সান। দেখো এই আর্থ কিন্তু একটাই, আর্থ নামে একটাই প্ল্যানেট আছে, তার আগে দা বসছে, মানে অদ্বিতীয় কোনো কিছুর আগেই দা বসে, সৃষ্টিকর্তার আগেও দা বসে, এমনকি গ্রহ, নক্ষত্র এগুলোর আগেও দা বসবে, তাই না? ওকে, তাহলে চলো এরপরেরটা দেখো। এরপর রুল নাম্বার 3, কোনো কমন নাউন এর এক বচন সামগ্রিকভাবে তার জাতি বা তার সব কিছুকে বোঝায়, সেই শর্তে তার আগে দা বসে। যেমন ধরো, তো কাউয়ের আগে দা বসছে, কাউয়ের আগে দা বসছে, তো যেহেতু কাউয়ের আগে দা বসে গেছে, তার মানে যতগুলা কাউ মানে পৃথিবীতে আছে, মানে সকল কাউকে বোঝানো হয়েছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, মানে সকল কাউ ডোমেস্টিক অ্যানিমেল। আচ্ছা, ওকে, তাহলে বুঝলে আশা করি যে যখন সামগ্রিকভাবে কোনো কিছুকে বোঝাবে, মানে পুরো জাতিকে, তাহলে তার আগে দা বসবে। ওকে, তারপরে রুল নাম্বার 4টা একটু দেখে ফেলি। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের আগে দা বসে, তখন সাবজেক্ট ও ভার্ব বহুবচন হয়ে যায়। সাবজেক্টের ভার্ব বহুবচন হয় কি হয় না সেটা পরের বিষয়, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে জাতীয় সম্প্রদায়ের নামের আগে দা বসে। যেমন দ্য বাংলাদেশিস, দ্য ইন্ডিয়ানস, দ্য চাইনিজ, দ্য জাপানি। এরপর রুল নাম্বার 5 খুবই গুরুত্বপূর্ণ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ রুল। সেটা হলো পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, নদী, সাগর, তারিখ, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, মহাসাগর, পর্বতমালা, মরুভূমি, ঋতু, দিক এগুলার আগে দা বসে। তাহলে এক্সাম্পল হিসেবে নেওয়া যায়, কুরআন এর আগে দা বসবে, দ্য ডেইলি স্টার এর আগে দা বসবে, পদ্মা তার আগে, মানে পদ্মা তার আগে দা বসবে, দ্য বে অফ বেঙ্গল তার আগে দা বসবে। কারণ এই প্রত্যেকটা, দেখো বে অফ বেঙ্গল কি একটা সমুদ্রের নাম, তাই না? আবার পদ্মা একটা নদীর নাম, আবার ডেইলি স্টার একটা সংবাদপত্রের নাম, কুরআন একটা ধর্মগ্রন্থের নাম। এই সবগুলাই উদাহরণগুলো একটু খেয়াল করে তোমরা দেখো, এই সবগুলোর আগে কিন্তু দা বসবে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আবার একটু রুলটা পড়ি। পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, নদী, সাগর, তারিখ, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ, বিখ্যাত অট্টালিকা, মহাসাগর, পর্বতমালা, মরুভূমি, ঋতু, দিক এগুলোর আগে সবসময় দা বসবে। ওকে, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রুল নাম্বার 6 দেখে ফেলা যাক। চলো আমাদের লাস্ট রুল আর্টিকেলের, সেটা হলো কোনো দেশের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক নামের আগে, মানে কোনো দেশের সংক্ষিপ্ত নামের আগে, যেমন ইউএসএ আছে, ইউএসএ পুনরূপ কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো তার আগে দা বসবে দ্য ইউএসএ, দ্য ইউএই, এগুলোর আগে কিন্তু দা বসে। ওকে, তাহলে আমরা কিন্তু আর্টিকেলের সবগুলো রুল কমপ্লিট করে ফেলছি। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। চলো দেখো, আমি অনেকগুলো প্র্যাকটিস এখানে লিখে রেখেছি, তাহলে এক এক করে আমি চলো প্রত্যেকটা প্র্যাকটিস করব। দেখো এখানে প্রথম আছে, রিনা অ্যান্ড ওমর আর ইন ড্যাশ পাবলিক লাইব্রেরি। তাহলে বলো তো এখানে কি হবে? যেহেতু পাবলিক লাইব্রেরিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এখানে হবে দা। তো চলো উত্তরটা দেখে নিই। দেখো এখানে হয়েছে দা। এরপরে পরের প্রশ্নটা, দেই হ্যাভ কেম টু ড্যাশ লাইব্রেরি টু রিড বুকস। এখানেও কিন্তু লাইব্রেরিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যার জন্য এখানে হবে দা। এরপর দেখো, দেই হ্যাভ সিন ড্যাশ নিউ গার্ল ইন ইন দ্য লাইব্রেরি। দেই হ্যাভ সিন ড্যাশ নিউ গার্ল, মানে দেখো তারা একজন নতুন বালিকাকে লাইব্রেরিতে দেখলো।
তাহলে একজন বোঝাইছে যেহেতু, তাহলে এখানে এ অথবা অ্যান হবে। এখন বলো তো এখানে এ হবে না অ্যান হবে? এখানে যেহেতু নিউ একটা কনসোনেন্ট, আর মানে শুরুটা হয়েছে কনসোনেন্ট দিয়ে, যার জন্য এখানে এ হবে। এ নিউ গার্ল। আশা করি বুঝছো। এরপরে দেখো, শি ইজ লুকিং ফর সাম বুকস অন ড্যাশ বুক শেলফস। তাহলে এখানে যেহেতু বুক শেলফস নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, আর শুরুতেও, আর যেহেতু এখানে বুকশেলফেও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তার জন্য এখানে দা হবে। এরপরে দেই হ্যাভ বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ ড্যাশ কনভারসেশন, হ্যাভ আ কনভারসেশন। আশা করি বুঝেছ। দেখো এরপর কিন্তু আমাদের অনেকগুলো প্র্যাকটিস এখানে দেওয়া আছে, সাথে উত্তরও দেওয়া আছে। তোমরা চাইলে পজ করে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো। এখানে দেখো 3 এবং 4 নং, এই পাশে 5 এবং 6 নং, এগুলো তোমরা পজ করে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তাহলে এখানে আমাদের আজকের ভিডিও শেষ হচ্ছে। তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।